দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। এবারই প্রথমবারের মতো 7 বিভাগ অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও রেজাউল করিম মানিক। শুরুতেই যুক্ত হতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে এবারই প্রথম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে হচ্ছে। গতকাল প্রথম পরীক্ষা হয়েছিল, আজ দ্বিতীয়। কি বলছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা যারা এসেছেন এখানে পরীক্ষার অংশ নিতে? শুভ সকাল তন্ময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় এবারই প্রথম ঢাকার বাইরে দেশের 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা হলো 5টি ইউনিটে 36,124 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। গতকালকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এক খুবই চমৎকার পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রটি ছিল সেখানে পরীক্ষা হয়েছে। 14,000-এর কিছু বেশি শিক্ষার্থী এই ক ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং গতকালকে যেটি বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে এসেছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বলছিলেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম যে জার্নির যে ধকল থাকে সেটি ছাড়াই এরকম পরীক্ষা দিতে পেরে তারা অনেকটা উৎসাহিত। আজকে যেহেতু দ্বিতীয় দিনের মতো পরীক্ষা অনুষ্ঠিত, যে খ ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটিতে পরীক্ষা হবে সেইখানে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। আপনার মাধ্যমে একটু দর্শকদের যে তথ্যটি দিতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে যে পরীক্ষাগুলি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের জন্য, গতকালকে 14,346 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন ক ইউনিটে। আজকে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক 11টার দিকে হবে এবং এতে অংশ নেবেন 6,371 জন। এরপরে গ ইউনিটের 22 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাতে 1,824 জন। 23 যে অক্টোবর সেখানে পরীক্ষা আছে ঘ ইউনিটের, সেখানে 12,006 জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া 9 অক্টোবর চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে 1,577 জন শিক্ষার্থী অংশ নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছেন। আমরা যদি দেখি যে গতকালকে থেকে যখন পরীক্ষাটি শুরু হওয়ার আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলি আছে সেগুলিতে কিন্তু যারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা আছেন, তারা শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য কোন রুমে বা কোন কক্ষে এবং কোন ভবনে পরীক্ষা হবে সেটি কিন্তু তারা দেখিয়ে দিচ্ছিলেন এবং সেটি আজকেও অব্যাহত আছে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তাপমাত্রা মেপে এবং শৃঙ্খলাবদ্ধভাবে পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা রুমে প্রবেশ করতে দিচ্ছেন। 10টা থেকে সেটি শুরু হচ্ছে। আজকেও তেমনটি হওয়ার কথা আছে এবং বিএনসিসিকে এবার কাজে লাগাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় বিএনসিসির যে শিক্ষার্থীরা আছেন তারাও এখানে সহযোগিতা করছেন, শিক্ষকদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। বলা যায় যে গতকালকের যে পরীক্ষার পরিবেশটি ছিল, উপাচার্য গণমাধ্যমকে যেটি বলেছিলেন যে ভর্তি পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু এই প্রথমবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখানে নিলেন। এটি একটি ইমেজেরও ব্যাপার ছিল। প্রথম দিনে সেটি উতরে গেছেন এবং দ্বিতীয় দিন এবং আগামী যে পরীক্ষাগুলি আছে সেগুলিও তারা সুষ্ঠু সুন্দরভাবে করতে চান, এমনটি জানিয়েছিলেন আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার। তো এই ছিল রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে তার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। ধন্যবাদ কাজী শাহেদ। আমি রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, অর্থাৎ সকাল থেকেই আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা আসছে এবং শিক্ষার্থীদের পদচারণা আজও কিন্তু মুখরিত হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো বিভাগীয় নগরীতে হচ্ছে সেটির অংশ হিসাবে রংপুরেও কিন্তু পরীক্ষা হচ্ছে। সেই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় দিনে খ ইউনিটে পরীক্ষা হচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি যে গতকালকের পরীক্ষায় একজন মাত্র শিক্ষার্থী বহিষ্কার হয়ে
হয়েছে বলে ভর্তি কমিটির সূত্র আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলি যে এটি যাতে চলমান থাকে এই আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকালকে যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়ার ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কারণ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় যেসব শিক্ষার্থী ঢাকায় গিয়ে পরীক্ষা দেন, অনেক দারিদ্র্যপীড়িত পরিবারের শিক্ষার্থীরা থাকেন, তারা কিন্তু ঢাকায় যেতে পারেন না। এছাড়া ঢাকাতে বাসে থাকার যে সমস্যা, খাওয়া দাওয়ার যেটি সমস্যা, সেটাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এটি একটি ভালো দিক বলেই উল্লেখ করেছেন ভিসি হাসিবুর রশিদ। তিনি আমাদেরকে কিন্তু এমনটাই জানিয়েছেন। আর রংপুরের সুশীল সমাজের যেসব প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে একই কথা বলেছেন যে এই যে বিভাগীয় নগরীতে যেন পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নেওয়া হয় প্রতি বছরই। আরেকটি বিষয় বলে রাখি, রংপুরের 5টি কেন্দ্রে প্রায় 31,207 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবারে, অর্থাৎ প্রায় উৎসবমুখর পরিবেশেই পরীক্ষাগুলো চলছে। ছাত্রছাত্রীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের যে ছন্দ সেটি কিন্তু ফিরে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা, অর্থাৎ সকাল থেকেই তারা কিন্তু এসেছে। 11টা থেকে পরীক্ষা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, তাদেরকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিচ্ছেন। আর আরেকটি বিষয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ভিড় না করেন, শুধু পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে ভিড় না করেন, এটি কিন্তু আহ্বান জানিয়েছেন অভিভাবকদের প্রতি। তো এই পরিস্থিতিতেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে বলেই আহ্বান জানিয়েছেন রংপুরের সুশীল সমাজের লোকজন। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যেতে চাই স্টুডিওতে তন্ময়ের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রাজশাহী এবং রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা কাজী শাহেদ এবং রেজাল করিম। মানিক, যাচ্ছে পরবর্তী সংবাদে। 2 সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত 11:30টায় তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। এই সময় বিমানবন্দরের মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 3 বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগদান উপলক্ষে এই সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল 5:30টায় সফর সঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন। পরে শুক্রবার স্থানীয় সময় সকালে ফ্লাইটটি ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হেলসিঙ্কিতে ঘণ্টা 2 যাত্রা বিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাজধানীর তেজতুরি বাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 2 জন ছাত্র দগ্ধ হয়েছেন। একই ফ্ল্যাটে থাকা বাকি 2 জনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ঘটনাস্থল পরিদর্শনে এসে আলামত সংগ্রহ করেছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বোমা বিশেষজ্ঞরা। বিস্ফোরণ কিভাবে হয়েছে বা কোনো নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাবের বিশেষজ্ঞ টিম। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শুক্রবার রাতে রাজধানীর পূর্ব তেজতুরি বাজারের জাহান ভিলায় বিস্ফোরণের ঘটনার চিত্র এটি। বিস্ফোরণের পর মারাত্মক জখম অবস্থায় ভবন থেকে নেমে আসে 2 জন যুবক। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ হওয়া ফ্ল্যাটটিতে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন কয়েকজন ছাত্র, জানান স্থানীয়রা। আহত 2 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। পাশের রুমে থাকা বাকি 2 জনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। আমি গ্যাস লাইন বন্ধ করে দিলাম, ইলেকট্রিকের মেইন সার্কিট ব্রেকার আমি অফ করে দিলাম। দেওয়ার পর উপরে গেলাম, গেলে শুধু আগুন। বেশি ইনজুড, মেবি 60% আপ, সে ইনজুড পুরোপুরি পোড়া অবস্থায়। ও গেছে মেডিকেল রিক্সা করে, আরেকটা লোক, 2টা লোক আমি দেখলাম সাথে সাথে, এখানে একটা বসা লোক। বিস্ফোরণ স্থলে গ্যাসের লাইন ও এসির অস্তিত্ব পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ডিবি, সিআইডি, র্যাব সহ একাধিক সংস্থা। এই বিষয় সম্পর্কে জানান র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ। তল্লাশি করে যা যা আলামত আমরা পেয়েছি সব আমরা সংগ্রহ করছি। এখন আলামতগুলো আমরা ফরেনসিক থেকে টেস্ট করে এটা কোন ধরনের ঘটনা, কিভাবে এটা এই দুর্ঘটনাটা হয়েছে, এটা টেস্ট রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 1 ডজন রোহিঙ্গা সন্ত্রাস গ্রুপের দখলে কক্সবাজারের উখিয়া টেকনাফের 34 রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ, অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধে নেতৃত্ব দিতেই
সৃষ্টি হচ্ছে একের পর এক এসব সন্ত্রাসী সংগঠন। দিনে দিনে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি, আধিপত্য নিয়ে হচ্ছে সংঘাত। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে এই পর্যন্ত প্রাণ গেছে 50 জনেরও বেশি। জিম্মি সাধারণ রোহিঙ্গারাও। প্রশাসন বলছে সন্ত্রাসী রোহিঙ্গাদের দমাতে চলছে বিশেষ অভিযান। কক্সবাজার ঘুরে এসে নয়নভরা জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খুন থেকে গুম, মাদক পাচার থেকে মানব পাচার, এমন কোনো অপরাধ নেই যা উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে রেখে রোহিঙ্গা সন্ত্রাসীরা করছেন না। মাস্টার মুন্না, হাফিজ জাবের, আনাস, ইসলাম মাহমুদ, সেলিম, সাইফু সহ আরও কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। বিরোধেও জড়িয়ে পড়ছেন একে অন্যের সাথে। শুধু হাকিম ডাকাত, মাস্টার মুন্না বা আনাস মাহাদ নয়, এরকম 1 ডজন সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছে 34টি রোহিঙ্গা ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়ন্ত্রণে নিতেই হচ্ছে সংঘাত, ঝরছে প্রাণ। আতঙ্কে রয়েছে সাধারণ রোহিঙ্গারা, চান শান্তি। হরিয়ার মানুষ কেন মানুষ নদীর তেলিন এক এলাকার মানুষও নয়, মনে করো আর আরকান স্টেটের মাঝ 12-14 17 পর্যন্ত টন আছে, 17 টনের মানুষই মেয়ে বুঝে নেই। আমার মধ্যে শান্তি নাই, তো রাতের আওয়াজ হলে গুলির আওয়াজ পাই। দিনের আলো যেমন তেমন রাত হলেই রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। আধিপত্য বিস্তার এবং অবৈধ আয়ের ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় প্রতিদিনই সংঘাত হচ্ছে সন্ত্রাসী বাহিনীদের মধ্যে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখন থেকেই এই ক্যাম্পগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও ভয়াবহ রূপ নেবে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আমাদের এতদিনের অর্জিত রোহিঙ্গাদের আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা এতদিন আমরা যেটা মনে করেছি নিশ্চিদ্র, সেটার উপরে কিন্তু বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দেবে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সজাগ হতে হবে। প্রশাসন বলছে, যৌথ বাহিনী নিয়মিত টহলের পাশাপাশি সন্ত্রাসীদের খুঁজতে মাঠে রয়েছেন তারা। আমাদের এপিবিএন পুলিশের পাশাপাশি কিন্তু জেলা পুলিশ এখানে আছে, র্যাব আছে, এখানে সেনাবাহিনী কিন্তু রাতের বেলা এখানে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রাতের বেলার জন্য এখানে আছে। আধিপত্য নিয়ে রোহিঙ্গাদের অন্তর্কোন্দলে সম্প্রতি প্রাণ গেল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 1 বছর নীরব থাকলেও যত দিন যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ বাড়ছেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার বেলা 11টার দিকে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাসিয়া ক্যাম্পের এপিবিএন সদস্যরা ওই রোহিঙ্গাকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানায়নি পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 48 বছর বয়সী মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে সংগঠনের চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় গত 25 থেকে 30 জনকে আসামি করে মামলা করে মহিবুল্লাহর পরিবার। তাদের দাবি, আধিপত্যের জেরেই এই হত্যাকাণ্ড। এখনো থমথমে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জলে, স্থলে ও আকাশ পথে মাদকের চালান ঢুকছে নানা উপায়ে। মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে কৌশলে বাংলাদেশে আসছে ইয়াবা, আইস, গাঁজা সহ ভয়ঙ্কর সব মাদক। অধিক লাভের আশায় ইয়াবা কারবারিরা মাদক সেবীদের হাতে পৌঁছে দিচ্ছে সব মাদক। পরিসংখ্যান বলছে 6 বছরে 2,80,00,000-এরও অধিক মাদক উদ্ধার করেছে শুধু কোস্টগার্ড বাহিনী। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ইয়াবা এক মরণ নেশা। 1997 সালে ইয়াবার আবির্ভাব হলেও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে 2003 সালে প্রথম ইয়াবা ঢোকে বাংলাদেশে। দেশে মাদক প্রবেশে প্রতিনিয়তই নতুন এবং অভিনব কৌশল ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। কোস্টগার্ড, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও জব্দ করা হয়। 2016-তে যেখানে ছিল 58,96,559, 2017-তে কমে আসে 31,48,000। সবশেষ 2021-এর সেপ্টেম্বর মাদকের সংখ্যা 17,82,629। নৌ ও সড়ক পথে এসব মাদক দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্তও চলে যাচ্ছে। বিশেষ করে টেকনাফের 4 পয়েন্ট দিয়ে বেশি ইয়াবা আসছে। সীমান্তবর্তী নাফ নদীর ওপারেই ইয়াবার কারখানা। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, মাদকের বিষয়ে তাদের নীতি জিরো টলারেন্স।
ফিশিং বোটের মাধ্যমে, এছাড়াও যে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো আসে আমাদের মায়ানমার থেকে, সেখানে বাণিজ্যিক সামগ্রীর মধ্যে তারা ইয়াবা ট্যাবলেটটা যেহেতু সহজে বহনযোগ্য, সেটার মাধ্যমে পাচার করার চেষ্টা করছে আমাদের নাফ নদীর মাঝখানে। ওখানেও তারা চেষ্টা করে যে ওই আইল্যান্ডে কিছু দ্বীপের মধ্যে কিছু ইয়াবা ফেলে রাখার জন্য। স্থলপথেও নতুন কৌশলকে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালকও বলেন, এসব কৌশলও বানচাল করতে অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক চোরাকারবারি করছে, ইয়াবা চোরাকারবারি করছে, তারা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। আগে আমরা দেখতাম যে শুধুমাত্র টেকনাফ দিয়ে ইয়াবা আসতো, বাট আমরা এখন দেখেছি দেশে বিভিন্ন জায়গায় দিয়ে ইয়াবা প্রবেশ করছে। সেখানে মাদক চোরাকারবারীরা তাদের ডেস্টিনেশন চেঞ্জ করে তারা ঢাকামুখী ইয়াবা তারা পাচার করছে এবং ঢাকা থেকে তখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। মাদক পরিবহন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানায় র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ইলিশের শেষ মৌসুমে চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাড়েই নোনা ইলিশ তৈরির উৎসব। স্বাদে অনন্য নোনা ইলিশ, তাই চট্টগ্রামের নোনা ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কয়েক বছরের তুলনায় এই বছর দাম বেশি পাওয়ায় খুশি উৎপাদনকারী কিংবা বিক্রেতারা। ক্রেতারা বলছেন নোনা ইলিশ সবার পছন্দ, তাই বেড়েছে দামও। নোয়ানবুরাজার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে অসংখ্য নোনা ইলিশ তৈরির কারখানা। এভাবে কাঁচা ইলিশের পেট কেটে দেয়া হচ্ছে লবণ। সেই লবণযুক্ত ইলিশ কিছুদিন ফেলে রাখলে মাছের শরীরের রং পাল্টে হবে গোল্ডেন, তখন খাবার উপযোগী হবে নোনা ইলিশ। ইলিশ মৌসুমের শেষ সময়ে চট্টগ্রামে নোনা ইলিশ তৈরির উৎসব চলছে। দেশের বিভিন্ন প্রান্তে নোনা ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় উৎসাহ বেড়েছে উৎপাদকদের। গত কয়েক বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি তারা। বিভিন্ন জনের মানুষ খাই ওইটা আর কি, অন্যান্য বছর দাম কম ছিল, এবছর দাম বেশি। ইলিশের চাহিদা অনেক বেশি, মানুষের খেতে অনেক সুস্বাদু। ইলিশের ভরা মৌসুমে নোনা ইলিশ সংরক্ষণ করে রাখে শুটকি ব্যবসায়ীরা, তাই চট্টগ্রামের তৈরি হওয়া নোনা ইলিশ ক্রয় করতে ছুটে এসেছে ব্যাপারীরা। এখানে দাম হচ্ছে, আমি কিনে নিয়েছি 7,000 টাকা মূল, ওখানে বেচা যায় 8,000 টাকা বা 8,500 টাকা বেচা যায় আর কি। রসনাপ্রিয় বাঙালির পাতে এখন নোনা ইলিশ বিশেষ স্থান করে নিয়েছে। কুমড়ো বা লাউ পাতা দিয়ে নোনা ইলিশের টুকরো মুড়িয়ে ভাজি করে খান অনেকে। আবার নোনা ইলিশ ভুনা বা বিভিন্ন সবজি দিয়েও এই ইলিশের তরকারি রান্না করা যায়। লবণ দিয়ে সংরক্ষণ করা 1 কেজি ইলিশ বিক্রি হয় 800 থেকে 1,000 টাকা পর্যন্ত। দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। যেমন ইলিশের দাম তেমনি নোনা ইলিশের দাম অনেক বেশি। আর এখন তো অনেক দাম বেশি, এখন তো সবাই খাইতে পারছে না। তবে সাগরে ইলিশের উৎপাদন আরও বাড়লে নোনা ইলিশ বিদেশেও রপ্তানি করা সম্ভব বললেন মৎস্য বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে সাফ চ্যাম্পিয়নশিপের খবর। জয় দিয়ে সাফ মিশন শুরু হলো বাংলাদেশের। তপু বর্মনের একমাত্র গোলে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে মাঠ ছেড়েছে তারা। পুরো ম্যাচে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি অস্কারের শিষ্যরা। 4 অক্টোবর ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জামাল ভুঁইয়াদের। মালদ্বীপ থেকে মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। লঙ্কানদের বিপক্ষে অতীত পরিসংখ্যান আর র্যাঙ্কিংয়ের বাস্তবতায় এগিয়ে থেকে ম্যাচ শুরু জামালদের। প্রথম 15 মিনিট বল ধরে রেখে প্রতিপক্ষের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে খেলে জামালরা। লঙ্কানদের বারে বাংলাদেশের প্রথম অফ টার্গেট শট ম্যাচের 22 মিনিটে। ম্যাচের 38 ও 39 মিনিটে বাংলাদেশের বারে প্রথমবারের মতো পরপর দুটি অফ টার্গেট শট নেয় শ্রীলঙ্কা। ম্যাচের 40 মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। রাকিবের ক্রস ঠিকমতো ফিনিশিং দিতে ব্যর্থ হন জুয়েল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইয়াসিনের ক্রসে হেড দেন তপু, কিন্তু লঙ্কান গোলরক্ষক তার রুখে দেন। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। অস্কারের বিল্ড আপ ও পাসিং ফুটবলের কৌশল কাজে লাগিয়ে ম্যাচের 54 মিনিটে লঙ্কান বক্সের মধ্যে হ্যান্ডবলের ফলে পেনাল্টি পায় অস্কারের শিষ্যরা। সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লঙ্কার ডিফেন্ডার পুসলাস। পেনাল্টি থেকে গোল করেন তপু বর্মন। 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 10 জনের দলে পরিণত হওয়া শ্রীলঙ্কার জালে ফিনিশিংয়ের অভাবে গোলের সুযোগ একের পর এক হারাতে থাকে অস্কারের শিষ্যরা। শেষে 1-0 ব্যবধানের জয় নিয়ে সাফে শুভ সূচনা করে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও দিন শেষে 1-0 ব্যবধানের জয়।
প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে অন্তত ব্যবধানটা আরও বাড়াতে পারত বাংলাদেশ, কিন্তু সেই পুরনো ফরওয়ার্ড লাইনের দুর্বলতার প্রতিচ্ছবি এই ম্যাচে। তবে দিন শেষে জয়টাই যে মুখ্য বিষয়। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শকের ম্যাচের পরেও আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম কথা বলেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ অস্কার ব্রুজনের সঙ্গে। হেড কোচ জানিয়েছেন ম্যাচের পারফরমেন্স এবং মালদ্বীপে পরবর্তী ম্যাচের পরিকল্পনার কথা। অ্যাসাইনমেন্ট বাংলাদেশ জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপ, যা কিনা বাংলাদেশের ফুটবলের জন্য বলা হয় সবচেয়ে মর্যাদার একটি টুর্নামেন্ট। অস্কার ব্রুজন আমাদের সঙ্গে, যিনি দীর্ঘদিন উপমহাদেশের ফুটবল সম্পর্কে ভালোভাবেই জানেন, এখানে কাজ করছেন দীর্ঘদিন এবং একই সঙ্গে বাংলাদেশের বড় ক্লাব বসুন্ধরা কিংসের 3 বছর ধরে দায়িত্বে আছেন। অস্কার ব্রুজনের সঙ্গে কথা বলবো আজকের এই জয়টা নিয়ে তিনি কি ভাবছেন। অস্কার, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ফার্স্ট ম্যাচ ফর ন্যাশনাল টিম এন্ড ফার্স্ট উইন। হোয়াট ইউ ফিলিং? Absolutely satisfied for sure. The first thing is the result, definitely. দলের আজকের পারফরমেন্সে আমি খুশি। পরিকল্পনা মতো খেলেছে ছেলেরা। ব্যবধান বাড়তে পারত, কিন্তু দিন শেষে যে জয়টাই বড় কথা। শ্রীলঙ্কা ভালো দল এবং তারা মাঠেও ভালো খেলেছে। I'm absolutely satisfied with the performance, but what is more important is that the performance was enough effective together. Next match opponent is number 1 in this tournament, you told me. So what do you think about the next match? What do you think about the opponent? Well, as they are the team resting in the first game day. ভারতের বিপক্ষে আমাদের সুযোগ থাকবে এবং ম্যাচটি কিন্তু হবে 50-50। তারা নিঃসন্দেহে এই টুর্নামেন্টও এগিয়ে এবং তারা ফেভারিটও। তবে আমরা পয়েন্টের জন্যই মাঠে নামবো। অস্কার ব্রুজন যেমনটা বলছিলেন, ম্যাচটা হবে 50-50 ভারতের বিপক্ষে। তবে দিন শেষে বাংলাদেশের ফুটবলারদের মাঠে ভালো পারফর্ম করতে হবে, কোচের কৌশল অনুযায়ী খেলতে হবে এবং প্রতিপক্ষকে রিড করতে হবে, যা কিনা অস্কারের কৌশল। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। এবারে ক্রিকেটের খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা নিয়ে টি-20 বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। দ্রুতই জাতীয় দলের স্পটলাইটে আসা এই তরুণ স্বপ্ন দেখেন আরও একবার বিশ্বমঞ্চে জয়োল্লাসের, আর তার ইচ্ছাটা বিরাট কোহলির উইকেট নেওয়া। এদিকে দুবার উইকেট চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষকে আতশ কাঁচের নিচে রেখে বিশ্লেষণ করে চলেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। নিয়েছেন নিজের মতো করে প্রস্তুতি। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। 2020 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালী এক অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বজয়ের ট্রফিতে মাতোয়ারা গোটা দেশ। সিনিয়র পর্যায়ে এমন সাফল্যের দেখা কবে মিলবে বলা মুশকিল। তবে জুনিয়রদের হাত ধরে সে স্বপ্নযাত্রায় ধীরে ধীরে পা রাখছে লাল সবুজরা। যুব বিশ্বকাপ জয়ের দুই নায়ক শরীফুল আর শামীম এবার টাইগারদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। জাতীয় দলে শরীফুল এরই মধ্যে রেখেছেন নিজের ছাপ। তরুণ এই তুর্কি বিশ্বকাপ জয়ের সেই স্মৃতি নিয়েই এবার মাঠে নামার অপেক্ষায়। দীর্ঘদিন ধরে আন্ডার-19 ক্যাম্প করছি, অনেক সিরিজ খেলছি, তারপরে যেটার জন্য খেলতেছিলাম সেটা খেলতে গেছি, তখন একটু অন্যরকম লাগছে। সেম এখানেও যে আমরা বিশ্বকাপের অনেক আগেই 3-4টা সিরিজ খেলছি, আমরা অনেক প্রিপারেশন নিছি, তো এখন শেষ পর্যন্ত সেখানে জায়গা পেয়েছি, তো যাচ্ছি ওয়ার্ল্ড কাপে। অবশ্যই তো একটা ভালো লাগা কাজ করবে ভিতরে। ওমান আর আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা নেই শরীফুলের, তবে অজেয়কে জয় করাই যার কাজ, তার কাছে কন্ডিশন কি আর এমন বাধা? বিশ্বকাপে যাবার আগে নিজের লক্ষ্যটা জানিয়ে গেলেন এই স্পিড স্টার। আমি আগে কখনো ওখানে খেলিনি, তো এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জিং যে ওখানে গিয়ে প্রথমে অ্যাডজাস্ট করা, ওইখানে ওয়েদারের সাথে, ওইখানের কন্ডিশনের সাথে। চেষ্টা করবো বিরাট কোহলির, যদি ইন্ডিয়ার সাথে খেলি তো বিরাট কোহলি উইকেট নেওয়ার চেষ্টা করবো। এদিকে গেল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন সাইফুদ্দিন। বিশ্বকাপ যাত্রার আগে প্রস্তুতি নিয়েছেন নিজের মতো করে। আমি আমার যে স্ট্রেংথটা আছে ওই স্ট্রেংথ অনুযায়ী কাজ করতেছি। মিডিয়াম পেস বোলার যারা ব্রাভো বা আরও যারা সাকসেস হচ্ছে আইপিএলে, ওদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা লার্ন করার চেষ্টা করতেছি। জানি না সাকসেস হবো কি হবো না, বাট আমি আমার ওয়ার্কআউটগুলো করতেছি, সেটা মাঠেই হোক বা রুমে ফ্রি টাইমে বসে হোক, এই ভিডিওগুলো দেখে প্রিপারেশনটা নিচ্ছি। দুবাইয়ের উইকেট চ্যালেঞ্জিং, তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাইফুদ্দিন। স্বপ্নটা তার মামুলি নয়, স্বপ্নটা আকাশ ছোঁয়ার। কিছুটা চ্যালেঞ্জিং হবে দুবাই উইকেট। আরেকটা জিনিস ভালো, হয়তোবা এই সেম উইকেটগুলোতে আইপিএলে কন্টিনিউ খেলা হচ্ছে, হয়তোবা ওইরকম স্পোর্টিং নাও থাকতে পারে, বাট আমরা জানি না। বাট আমরা আশাবাদী ভালো কিছু করব, এবং যেহেতু ওমানে আমরা 10 দিন সময় পাবো স্কিল ক্যাম্প করার, যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব কন্ডিশনের সাথে। Keeping the basics right. পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।
দর্শক শেষ করছি নিউজ 24 বিরতিহীন সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।